নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে গল্প শোনাবো সেই গল্পের প্রথম পর্ব আমি শুনিয়েছি। আজকে আমি সেই গল্পের দ্বিতীয় পর্ব শোনাবো। গল্পের নাম মৃত্যুর বিভীষিকা। এই গল্পের দ্বিতীয় পর্ব আজকে আমি তোমাদের শোনাবো। যারা যারা প্রথম পর্বটা শোনোনি তারা একবার শুনে নাও। তাহলে চলো গল্পটা শুরু করি। আচ্ছা, প্রথম পর্বে আমরা বলেছিলাম স্কুচ পরের দিন অফিসে গেল আর বব এলো একটু দেরিতে। বব যেহেতু একটু দেরিতে এসেছিল তাই জন্য স্কুচ কৈফিয়ত চাইলো যে এত দেরি হয়েছে কেন। তখন বব ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দিন, আর হবে না। তখন স্কুচ রাগত স্বরে বলল, আমি এরকম সহ করবো না, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। বব ভীত নির্বাক। স্কুচ বলল, তুমি দেরি করে এসেছো, এর শাস্তি স্বরূপ তোমার মাইনে বাড়ানো হলো। বব তো হতবাক। আমরা এত পর্যন্ত প্রথম পর্বে পড়েছিলাম, তারপর থেকে আমরা পড়ব। স্কুচ কি ঠাট্টা করছে তা নয়, স্কুচ আজও বলল যে সে ববের মাইনে বাড়াবে, তার পরিবারকে সাহায্য করবে। স্কুচ তাই করলো, হয়তো অনেক বেশিই করলো। ছোট্ট টিম কিন্তু মরে যায়নি। স্কুচ তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে। টিম এখনও তো আরও আদরের সন্তান। তখন স্কুচের মতো আন্তরিক বন্ধু, সহৃদয় প্রভু সৎ লোক সারা দেশে কমই আছে। এক জটিল অদ্ভুত অস্পষ্ট চেতনায় সে জন্মগ্রহণ করে। সে মুহূর্তে তার কোনো জ্ঞানবোধ ছিল না। ক্রমশ তার বোধ পরিচ্ছন্ন হয়। ভিক্টরের কাছ থেকে বেরিয়ে এসে চলতে থাকে। তীব্র আলোক ও উত্তাপে পীড়িত হয়ে ইঙ্গলস্ট্যাডের কাছে বনের ধারে এক নদী প্রান্তে সে আসে। শান্ত ক্লান্ত দেহে প্রবল ক্ষুধায় সে ফল পেড়ে খায়। তারপর সে ঘুমিয়ে পড়ে। রাত্রির অন্ধকারে জেগে ওঠে, ঠান্ডায় সে কাঁপছে। অসহায় হতভাগ্য প্রাণীটি কী করবে জানে না। চন্দ্র সূর্যের কিরণে, রৌদ্রে, ঠান্ডায় তার দিন কাটে। ক্ষুধার জ্বালায় সে একদিন বেরিয়ে পড়ে। একটা কুঁড়ে ঘরে ঢোকে। সেখানে এক বৃদ্ধ তাকে দেখে ঊর্ধ্বশ্বাসে পালায়। কেন সে বোঝে না। আরও কিছু পরে এক গ্রামে এসে এক বাড়িতে পা ফেলা মাত্র বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে। একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। গ্রামবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। আশ্রয় নেয় এক গুহায়। রোদ, বৃষ্টি, ঝড় জল থেকে সে এখানেই আশ্রয় নেবে আর বাঁচবে নিষ্ঠুর মানুষের হাত থেকে। বনের ধারে এক ছোট পরিবার অত্যন্ত দুঃখে দিন কাটায়। অন্ধ বাবা ও তার ছেলে মেয়ে ফেলিকস ও আগাথা। তাদের সম্ভ্রান্ত অভিজাত মনে হয়, কিন্তু কি কষ্ট ও দারিদ্র্যে তারা দিন কাটাচ্ছে। মেয়েটি রান্নাবান্না, ঘরের কাজ করে। ছেলেটা কাঠ কাটে, জল বয়ে আনে। এসব কিছুই লক্ষ্য রাখত একটা দৈত্য। তারা ঘুমিয়ে পড়লে দৈত্যটা অনেক কাজ করে রাখে। ওরা পরদিন খুব অবাক হয়ে যায়। দুঃখ সত্ত্বেও নিবিড় আনন্দে তাদের দিন কাটে। যদিও কি যেন বেদনা তাদের বিষণ্ণ ব্যথাতুর করে তোলে কখনো কখনো। বোঝা যায় এই কঠিন দরিদ্রপূর্ণ জীবনযাপনে তারা অভ্যস্ত নয়। যাই হোক, তাদের শান্ত সুন্দর জীবনযাত্রা দেখে সে খুশি হয়। তাদের সরল পবিত্র মুখ ও মন তাকে তৃপ্ত করে। সে তাদের কাছ থেকে অনেক শব্দ ও তার মানে শেখে। জীবনের ব্যবহারিক দিক সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। তাদের বই পড়া শুনে বিভিন্ন বিষয়ে তার জ্ঞান হয়। সে মানুষের মতো চেতনা সম্পন্ন হয়ে উঠতে থাকে। একদিন
জলে নিজের ছায়া দেখে সে ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে। বুঝতে পারে ওই বীভৎস মূর্তিটা তারই নিজের শরীর। দেখে সে দুঃখে বেদনায় ঘৃণায় অস্থির হয়ে ওঠে। এ কি তার রূপ! একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। এক কালো পোশাক পরা, কালো ঘোমটায় মুখে ঢাকা রমণী তাদের ওখানে আসে। অপরূপ সুন্দরী রমণী সোফিয়াকে দেখে সবাই আনন্দে অধীর হয়ে ওঠে। এদের পুরনো ইতিহাসে জানা যায় ফেলিকসের বাবা ফ্লানেস এক সমৃদ্ধশালী সম্ভ্রান্ত লোক। ফেলিকস উচ্চ পদে কর্মরত, আগাথাও অভিজাত মহিলাদের অন্যতম। সোফিয়ার বাবা তুরস্কের লোক, দীর্ঘদিন প্যারিসে আছে। একবার দেশের সরকার তার ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়। তার বিচার হয় ও তাকে মৃত্যুদণ্ডাজ্ঞা দেয়া হয়। তার অপরাধ অপেক্ষা তার ধর্ম ও সম্পদই এজন্য দায়ী। উদার মহাপ্রাণ ফেলিকস এই অবিচার দেখে সেই তুর্কি ভদ্রলোককে রক্ষা করতে এগিয়ে আসে। যদিও ফেলিকস তাকে কখনো দেখেনি, ক্রমশ সোফিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং সুন্দরী লাবণ্যময়ী সোফিয়ার প্রতি সে আকৃষ্ট হয়। তারা বিবাহের সিদ্ধান্ত নেয়। সোফিয়ার বাবারও এতে সম্মতি ছিল। ফেলিকসের সাহায্যে সোফিয়ার বাবা পালায়। সোফিয়া আর ফেলিকসেও তার কাছে যায়। ফেলিকসের ব্যাপার জানতে পেরে ফরাসি সরকার তার বাবা ও বোনকে কারারুদ্ধ করে। শেষ পর্যন্ত ফেলিকসরা নির্বাসিত হয়, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়। এরা নিঃস্ব হয়ে এই জায়গায় আসে। ক্রূর চতুর সোফিয়ার বাবাও ফেলিকসকে অবহেলা অপমান করে। কিছুতেই ওর সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে না সে। কিন্তু সহৃদয়ে মমতাময়ী সোফিয়া তার বাবাকে না জানিয়ে ফেলিকসের কাছে আসে। সেই চলে। তাদের দেখে দৈত্য আনন্দ মাধুর্যের আস্বাদ পায়। কয়েক মাস এভাবে কাটল। একদিন সবাই বেরিয়ে গেল। ধীরভাবে সে অন্ধ বৃদ্ধের কাছে গিয়ে পায়ের নিচে বসল। সে কথা বলছে। এমন সময় ফেলিকসরা এলো। তাদের দেখে আগাথা মূর্ছিত হলো। সোফিয়া ভয়ে দৌড়ল। ফেলিকস ভয়ঙ্করভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। দুঃখে ক্ষোভে বেদনায় সে পরিত্যাগ করল ওই স্থান। হতভাগ্য অভিশপ্ত প্রাণটা জীবনে এক বিন্দু প্রেম ভালোবাসা পেল না। সে ফেলিকসদের দেখেছিল এত মহৎ রূপে, তাদেরও এই ব্যবহার। অরণ্যে পর্বতে নির্জন প্রান্তরে সে ঘুরে বেড়ায়, নিজেকে অভিশাপ দেয় আর মানুষের ওপর তার ক্রোধ প্রচণ্ড হতে থাকে। একদিন একটা ছোট মেয়ে খেলার সময় নদীর প্লাবন স্রোতে পড়ে যায়। সে তাকে উদ্ধার করে, কিন্তু একজন লোক মেয়েটার সঙ্গে তাকে দেখে তাকে বন্দুক দিয়ে গুলি করে। সে মেয়েটার প্রাণ বাঁচালো আর সে পেল এই পুরস্কার। গুলির আঘাতে তার শরীর ভীষণ ক্ষত হয়। কয়েক সপ্তাহ সে অসহ কষ্টে ছটফট করে আর বেড়ে চলে মানুষের ওপর রাগ। কেটে যায় দিন। ঘুরতে ঘুরতে সে আগে জেনে যায়। পাহাড়ে পাহাড়ে ঘোরার সময় সে একদিন দেখে এক ছোট সুন্দর ছেলে। সে তাকে ধরে জানতে চায় নিষ্পাপ শিশুর কাছে তার কী রূপ। ছেলেটা চিৎকার করে বলে, রাক্ষস, তুই আমাকে খেয়ে ফেলতে চাস? আমার বাবা এম ফ্রাঙ্কেনস্টাইন তোকে ভীষণ শাস্তি দেবে। ফ্রাঙ্কেনস্টাইন নাম শুনে প্রচণ্ড ক্রোধে দৈত্য তাকে গলা টিপে হত্যা করে এবং তার বুকের ঝোলান ছবিটাকে নিয়ে এক নিদ্রিত রমণীর কাপড়ের মধ্যে রাখে।
সে হলো জাস্টিন। তার অভিশপ্ত জীবনের কথা বলতে বলতে দৈত্য বেদনায় ভেঙে পড়ে ভিক্টরের কাছে। কাতর অনুনয় করে বলে, আমি একাকী, দুঃখময় আমার জীবন। মানুষ আমাকে চায় না, আমার সঙ্গে থাকবে না, সে কথা বুঝেছি। তুমি আমার মতো বীভৎস ও বিকৃত চেহারার কোনো নারীকে তৈরি করে দাও যে আমাকে প্রত্যাখ্যান করবে না। ওদের সঙ্গিনী হবে আমারই মতো দেখতে বিকৃত অসুন্দর। তোমাকে এটা করতেই হবে, এটা আমার দাবি। দৈত্যের জীবনের ঘটনা শুনে ভিক্টর দয়া পরবশ হলেও শেষের কথাটা তাকে ক্রুদ্ধ উত্তেজিত করে তুলল। সে বলল, আমি আমি কিছুতে এ কাজ করব না। তুই যতই আমার ওপর অত্যাচার করিস, তোর মতো ভয়ঙ্কর আর একটা প্রাণী আমি কিছুতেই তৈরি করব না। দৈত্য বলল, আমি ঘৃণ্য পরিত্যক্ত, কোনো মানুষ আমাকে ভালোবাসে না, তাই আমি ঈর্ষাপরায়ণ, ভয়ঙ্কর। মানুষ যদি এভাবে আমাকে অপমানিত লাঞ্ছিত করতে থাকে, আমি তা সহ করব না। আমি প্রতিশোধ নেব, বিশেষ করে আমার স্রষ্টা তোমার ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নেব। সে কাতর অনুনয় করতে লাগলো, বলল, প্রভু, তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি যদি সঙ্গিনী পাই তাহলে এই পৃথিবীর নামে আর আমার স্রষ্টার তোমার নামে শপথ করে বলছি, আমি মানুষের জগৎ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব। আর একজনের সহানুভূতি পেয়ে আমার অশুভ প্রবৃত্তি নষ্ট হয়ে যাবে। আমার জীবন হবে সুন্দর আনন্দময়। মৃত্যুর সময় আমি আমার স্রষ্টাকে অভিশাপ দেব না। অবশেষে ভিক্টর রাজি হলো দৈত্যকে তারই মতো সঙ্গিনী গড়ে দিতে। দিনের পর দিন কাটে, ভিক্টর কিন্তু শুরু করতে পারে না আর একটা সৃষ্টির কাজ। তার মন এতে সায় দেয় না, কিন্তু দৈত্যের ভয়ঙ্কর প্রতিহিংসার কথাও তাকে বিচলিত করে। ইতিমধ্যে তার বাবা এলিজাবেথের সঙ্গে তার বিয়ের কথা বললেন। ভিক্টর আনন্দিত চিত্তে রাজি হলো, কিন্তু তার কাজ শেষ না করে এসব করা যাবে না, কারণ দৈত্য কী করবে তার ঠিক নেই। ভিক্টর মন ভালো করার জন্য বেড়াতে যায়। এই ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে ইংল্যান্ড পথে সে যায়। পথে তার সঙ্গে যোগ দেয় বিভিন্ন হৃদয় বন্ধু হেনরি। তার বাবা ও এলিজাবেথ এই বন্দোবস্ত করেছে। জার্মান, ইতালি, ইংল্যান্ড তাদের আনন্দ শান্তি দেয়, কিন্তু দৈত্যের ভাবনা ভিক্টরকে তাড়া করে। মনে হয় তার তৈরি দৈত্য তাকে অলক্ষ্যে অনুসরণ করে বেড়াচ্ছে। ভিক্টর স্থির করে সে স্কটল্যান্ডের কোনো নির্জন অঞ্চলে গিয়ে তার কাজ করবে। সে বন্ধু হেনরিকে জোর করে সরিয়ে দিয়ে একা চলে আসে স্কটল্যান্ডের উত্তরাঞ্চলের এক অতি নির্জন দ্বীপে। সেখানে 3টি মাত্র ছোট বাড়ি, তার একটাতে ভাড়া নিয়ে ভিক্টর থাকে। শুরু করে তার কাজ। ক্রমশ প্রাণ প্রতিষ্ঠার সময় আসে। এক সন্ধ্যায় ভিক্টর ল্যাবরেটরিতে বসে। হঠাৎ তার মনে অন্য চিন্তা জাগলো। এ কী করতে যাচ্ছে সে? তার তৈরি এই নতুন প্রাণীটা তার সঙ্গীর থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে। সে অকারণ হত্যা ও নিষ্ঠুরতার রত হতে পারে। এরা মানুষের সমাজে না ছাড়তে পারে। এদের সন্তান সন্ততি পৃথিবীতে রাজত্ব করতে পারে। এরা মানুষের ওপর নিষ্ঠুর অত্যাচার করতে পারে। ভিক্টর এক ভবিষ্যৎ শয়তান গোষ্ঠীকে তৈরি করে যাচ্ছে, যার ফলে মানুষ অত্যাচারিত হবে, হয়তো নিঃশেষ হয়ে যাবে। এইসব ভয়ঙ্কর ভাবনা ভিক্টরকে উন্মাদ করে তোলে। সে উন্মত্ত ক্রোধে সামনে থাকা নতুন মূর্তিটাকে টুকরো টুকরো করে ফেলে। হঠাৎ এগিয়ে আসে দৈত্যটা, যে এতকাল তাকে অনুসরণ করছে। দুঃখ বেদনায় হাহাকার করে ওঠে দৈত্যটা। অসহ ক্রোধে জ্বলে যায় তার বুক। সে কঠিন নিষ্ঠুর স্বরে ভিক্টরকে বলল,
আমি তোমার ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নেব। জ্বলে পুড়ে খাক হয়ে যাবে তুমি। তোমার সঙ্গে আবার দেখা হবে তোমার বিয়ের রাতে। এই বলে মিলিয়ে যায় দূরে। বিষণ্ণ উদ্ভ্রান্ত ভিক্টর সমুদ্র তীরে এসে একটা নৌকা নিয়ে বেরোয়। উদার প্রকৃতি, বিশাল আকাশে দিগন্ত প্রসারিত জলপ্রবাহ, স্নিগ্ধ বাতাস তাকে কিছুটা শান্তি দেয়। ঘুমিয়ে পড়ে সে। সকালে জেগে উঠে দেখে কোনো অজানা জায়গায় তার নৌকো এসেছে। দূরে জনপদ দেখা যায়। সে সেদিকে যায়, তীরে নামে। জায়গাটা আয়ারল্যান্ড। মাটিতে পা দেয়া মাত্র স্থানীয় ম্যাজিস্ট্রেট মি কিরিউন এসে দাঁড়ালেন। সেখানে ভিক্টর শোনে গত রাতে এক বিদেশি ভদ্রলোককে গলা টিপে হত্যা করা হয়েছে বালির চড়ায় এবং তার গলায় কালো দাগ রয়েছে। ভিক্টরকেই হত্যাকারী হিসেবে ধরা হয়েছে, কারণ সে রাতে সেখানে ভিক্টরই নৌকা নিয়ে ঘুরছিল। গলায় কালো দাগের কথা শুনে চমকে উঠল ভিক্টর। হায় ঈশ্বর, এ তো সেই ভয়ঙ্কর দৈত্যের কাজ বলে মনে হয়। ভিক্টরকে মৃতদেহের কাছে নিয়ে যাওয়া হয়। ভয়ে আতঙ্কে চমকে ওঠে ভিক্টর। সামনে পড়ে আছে তার প্রিয়তম বন্ধু হেনরি ফ্লেরভ্যাল এর মৃতদেহ। আর সইতে পারে না ভিক্টর। অসহ কষ্টে সে উন্মাদ হয়ে যায়। দুঃখের আগুন তার বুককে পুড়িয়ে দেয়। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রচণ্ড জ্বর বিকারে সে অজ্ঞান অচৈতন্য হয়ে থাকে। এই অবস্থাতেই তাকে বন্দি করে রাখা হয়। সে খুনের আসামি হলেও সহৃদয় ম্যাজিস্ট্রেট কিরুইনের সমবেদনা সহানুভূতি সে পেয়েছে। ভিক্টর যখন অসুস্থ আচ্ছন্ন হয়েছিল, কিরুইন তার কাগজপত্র দেখে ঠিকানা নিয়ে আত্মীয়দের কাছে চিঠি লেখেন। চিঠির উত্তরে এসেছে ভিক্টরের বাবার কাছ থেকে। তিনি ছুটে এসেছেন ভিক্টরকে দেখতে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়। এই গল্পের শেষ পর্বটি খুব শিগগিরই আমি তোমাদেরকে শোনাবো। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা প্রথম পর্ব শোনোনি অবশ্যই একবার শুনে নিও। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।